হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। সে সময়ই হন্তদন্ত হয়ে পায়ে ছুটে এসে সর্বশক্তি দিয়ে ছোট কন্যার কক্ষের দরজায় কড়া নাড়ালেন সুফিয়া। চিৎকার করে ডাকলেন, অনু, এই অনু, উঠ না তাড়াতাড়ি। দেখ না, তার বাবা ঘুম থেকে উঠছে না। আমি এত করে ডাকলাম কিন্তু কিছুতেই আমার কথা কানে নিল না। ওই অনু। মায়ের আহাজারিতে ঘুম ভাঙল অনুভার। ফজরের নামাজ পড়ে বিছানায় শুতে চোখটা লেগে এসেছিল তার। দুলতে দুলতে দরজা খুলে দিতেই দৃষ্টিগোচর হলো মায়ের আতঙ্কিত মুখশ্রী। শোধালো, কি হয়েছে? চিৎকার করছো কেন? অন্য কোনো সময় হলেও হয়তো এই কথাটাই রেগে যেতেন সুফিয়া, কিন্তু আজ তিনি রাগলেন না। শঙ্কিত কণ্ঠে বললেন, রোজ ভোরবেলাতে তোর বাবার ঘুম ভেঙে যায়, তবে আজ ভাঙেনি। আমি কতবার করে ডাকলাম কিন্তু উঠলই না। আমার না খুব ভয় করছে অনু। তোর বাবার শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কি হলো বলতো? শীত এসে গেছে, এমন সময় হাত পা ঠান্ডা হওয়াটাই তো স্বাভাবিক মা। আচ্ছা চলো দেখি। বাবার ঘরের দিকে পা বাড়ালো অনুভা। তার পিছু নিলেন সুফিয়াও। এতক্ষণে অর্থিকার ঘুমটাও ভেঙে গেছে। খুব সাবধানে ঘুমন্ত তাইমের পাশ থেকে উঠে এসে ঘর থেকে বের হলো সে। ঘরের ভেতরে প্রবেশ করতে শায়িত বাবাকে দৃষ্টিগোচর হলো অনুভার। বিছানার এক পাশে বসে আলতো করে বাবার মাথায় হাত রেখে কোমল স্বরে ডাকলো, বাবা, ও বাবা, সকাল হয়ে গেছে, এবার তো ঘুম থেকে ওঠো। এত ডাকাডাকির পরেও চোখ মেলে তাকালেন না কামরুল হাসান। মুখশ্রী ওনার নিষ্প্রাণ ঠেকছে। দেহখানা বরফের মতো ঠান্ডা, পাথরের ন্যায় শক্ত। কিছু একটা আঁচ করতেই মাথাটা চক্কর দিয়ে উঠল অনুভার। কাপা কাপা হাতে ডান হাতের আঙুলে পিতার নাকের কাছে রাখল, আর সঙ্গে সঙ্গেই চমকে উঠল সে, কারণ শ্বাসক্রিয়া চলছে না। এবার অতি দ্রুত ওনার বুকের উপর মাথা রাখল। অবাক করা বিষয়, হৃদযন্ত্রক্রিয়াও বন্ধ। সুফিয়া মেয়ের পানে এক দৃষ্টে তাকিয়ে আছেন। মেয়ের মুখের আদল বদলে যেতে দেখেই শঙ্কা বৃদ্ধি পেল ওনার। বিচলিত কণ্ঠে শুধালেন, কি হয়েছে তোর বাবার? উঠছে না কেন? ডাক্তার ডাক্তার। ডাক্তার শব্দটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল অনুভার। মায়ের কথায় যেন সম্বিত ফিরে এলো তার। দ্রুত পায়ে হেঁটে নিজের কক্ষে এলো। বিছানার উপর রাখা মোবাইলটা হাতে নিয়ে কল দিল পরিচিত ডাক্তারের নাম্বারে। বিস্তারিত সব জানিয়ে আবারও ফিরে এলো পিতার কক্ষে। হৃদয় প্রাঙ্গণ ক্ষণে ক্ষণে কম্পিত হচ্ছে তার। শীতের মধ্যেও শরীর ঘেমে নিয়ে একাকার। কু ডাকছে মন। বিভিন্ন চিন্তায় ভার হয়ে এসেছে মস্তিষ্ক। সেসব কিছুতেই পাত্তা দিল না অনুভা। নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টায় মগ্ন হয়ে পড়ল। সুফিয়া নিষ্প্রাণ হয়ে বসে আছেন। এক দৃষ্টে তাকিয়েছেন স্বামীর পানে। অর্থিকা মাকে শক্ত করে ধরে বসে আছে চুপচাপ। তার মনেও শঙ্কা। এক শোক কাটিয়ে উঠতে না উঠতে আরেক শোক। মনে মনে রবের নিকট আকুল প্রার্থনা করছে। স্বামীকে যে হারিয়েছে মেয়েটা, পুরোপুরিভাবে এখনো বছর কাটেনি। তার মধ্যে পিতাকে হারানোর বেদনা যে কিছুতেই সহ্য করা সম্ভব নয় তার পক্ষে। ডাক্তার আসতে আসতে ঘন্টা পেরোলো। ডাক্তার মুস্তফা এর আগেও বেশ কয়েকবার এ বাড়িতে এসেছেন, মূলত কামরুল হাসানের জন্যই। তাই বাড়িটা ওনার খুব ভালো করেই চেনা। ওনাকে ভেতরে নিয়ে এলো অনুভা। চেয়ার টেনে বসতে দিল কামরুল হাসানের সম্মুখে। চোখে চশমা এঁটে নিষ্প্রাণ দেহখানার দিকে তাকালেন ডাক্তার। কিছু সময় নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে থামলেন তিনি। মুখশ্রী গম্ভীর। তর্জনী আঙুলের সাহায্যে নিজ কপালে ঘষে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন,
পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। তিনজন নারীর চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। বাখারা হয়ে গেল সকলে। শুরুতে অনুভা যে আশঙ্কাটা করেছিল তাই সত্যি হলো। কিয়ৎক্ষণ থেকে বিদায় নিলেন ডাক্তার। এতক্ষণে বরফের মতো জমে গেছেন সুফিয়া। পাথরের মতো মূর্তির ন্যায় একই স্থানে বসে আছেন। এক বিছানায় থেকেও কিভাবে স্বামীর মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতে পারলেন না তিনি? কেন ঘুমের ওষুধ খেয়ে মরার মতো পড়ে পড়ে ঘুমিয়েছিলেন? ভেতরে ভেতরে নিজেকে দোষী সাব্যস্ত করতে লাগলেন সুফিয়া। অর্থিকা পিতার লাশের সম্মুখে বসে হাও মাও করে কেঁদে উঠল। তার মনে পড়ে এভাবে সে কেঁদেছিল এই তো মাস 11 আগে। এই ছোট্ট জীবনে এত কেন দুঃখ? গুরুত্বপূর্ণ মানুষগুলো কেন এত তাড়াতাড়ি হারিয়ে যায় জীবন থেকে? বাবার আয়ু যে ফুরিয়ে এসেছে তা সেদিন ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিল অনুভা। তবে আজ বাস্তবতা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। বাবা যতই সমাজের কাছে অপরাধী থাকুক না কেন, মানুষ যতই তার বাবাকে মন্দ বলুক না কেন, নিঃসন্দেহে কামরুল হাসান একজন শ্রেষ্ঠ পিতা এবং শ্রেষ্ঠ স্বামী। বাবার সঙ্গে কাটানো অতীতের স্মৃতিগুলো আকপটে ভেসে ওঠে অনুভার দৃষ্টিতে। এত শত আত্মত্যাগ তো এই বাবা মায়ের জন্যই ছিল। সব কিছুর ঊর্ধ্বে ক্লান্ত দেহখানা ঠেলে বাড়ি ফেরার পর আপন মুখগুলো দেখলেই তো অনুভব ভুলে যেত সকল দুঃখ কষ্ট। অথচ আজ কিনা তাদের মধ্যে থেকে একজন এইভাবে বিদায় নিল পৃথিবী থেকে। বাবা নামক মানুষটি সব ছেড়ে ছুড়ে চলে গেল, এতিম হয়ে গেল সে। নিজেকে আর ধরে রাখতে পারল না অনুভা। শক্ত খোলসটা বেরিয়ে মুহূর্তেই হয়ে উঠল পুরনো অনুভা। চিৎকার করে কেঁদে উঠল। কামরুল হাসানের শক্তপোক্ত ডান হাতটা নিজের কপালের সঙ্গে ঠেকিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগের সুরে বলে উঠল, কেন আমাদের ছেড়ে চলে গেলে বাবা? কেন? তুমি কখনোই আমার কাছে বোঝা ছিলে না বাবা। প্লিজ ফিরে এসো, আমি যে তোমায় খুব ভালোবাসি বাবা। মেয়েদের কান্নায় সম্বিত ফিরে পেল সুফিয়া। বসা থেকে অতি কষ্টে উঠে দাঁড়ালেন। স্বামীর প্রাণহীন দেহের পানে কিয়ৎ নীরব তাকিয়ে রইলেন। চামড়া কুচকে যাওয়া কাপা কাপা হাতে ছুঁয়ে দিলেন স্বামীর প্রাণহীন দেহখানা। এই লোকটার সঙ্গে যখন বিয়ে হয় তখন সুফিয়ার বয়স কেবল 15। তারপর দেখতে দেখতে একসঙ্গে 34টা বসন্ত কেটে গেল। এই মুহূর্তে এসে তিনি বড় মেয়ের দুঃখটা খুব করে অনুভব করতে পারছেন। কষ্টে দুমড়ে মুচড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে ভেতরটা। কিন্তু আশ্চর্য ব্যাপার, চোখ দিয়ে এখন আর ওনার পানি ঝরছে না। কিছু সময় এমনভাবেই অতিবাহিত হলো। শরীরের ভারসাম্য ছেড়ে দিল সুফিয়ার। মাথা টন টন করে ঘুরছে। দৃষ্টির সম্মুখে সব অস্পষ্ট, খোলাটে। কয়েক সেকেন্ডের মধ্যেই দাঁড়ানো অবস্থা থেকে মেঝেতে পড়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন। শক্ত টাইলসে পড়া মাথা খানিকটা অংশ ফেটে গেল। অনুভা দৌড়ে এলো মায়ের কাছে। মায়ের মাথাটা নিজের কোলের উপর রেখে কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, মা, ও মা, কি হলো তোমার? বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে, তুমি অন্তত যেও না মা গো। অর্থিকা মৃত পিতার নিকট হতে চলে এলো মায়ের কাছে। এমন অবস্থা দেখে দৌড়ে গিয়ে পানি এনে ছিটিয়ে দিল মায়ের মুখশ্রীতে। কিন্তু জ্ঞান ফিরল না সুফিয়ার। আজ যেন দু বোনের কঠিন পরীক্ষার দিন। একদিকে পিতা হারানোর শোক, অন্যদিকে মায়ের এমন করুণ অবস্থা। কোথায় যাবে তারা? কি করবে? এমন একটা কঠিন সময়ে পাশে হয়তো বিশ্বস্ত কারো একজনের থাকা উচিত ছিল। বেলা বাড়তে লাগলো। পাশের ফ্ল্যাটের মহিলাকে ডেকে এনেছে অর্থিকা। উনি এবং অনুভা মিলে সুফিয়ার হাতে পায়ে তেল মালিশ করছে। ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছে অ্যান্টিসেপটিক। দুজন পুরুষ এসে খাট থেকে কামরুল হাসানের লাশটা মেঝেতে নামিয়ে রেখেছেন। সুফিয়ার জ্ঞান ফিরল আরও আধা ঘন্টা পর। জ্ঞান ফেরার পর থেকেই বিড়বিড় করে প্রলাপ বকতে লাগলেন তিনি। একটু পরপর মৃত স্বামীর লাশের পানে তাকিয়ে বিসর্জন দিতে লাগলেন অশ্রু। তাইমের ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর থেকে সেও চিৎকার করে কাঁদছে। পারভিনা তাকে সামাল দিচ্ছে। কি করবে না দিক বেদিক ভুলে বসেছে অনুভা।
এই শহরে তাদের আপন বলতে কেউই নেই। তবে কামরুল হাসান বেশ কয়েকবার মেয়ের উদ্দেশ্যে বলেছিলেন, এমন একটা সময় কি থেকে কি করবে কিছুই মাথায় আসছে না অনুভার। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে তার। হাঁটু মুড়ে বসে আছে ঘরের এক কোণে, এক দৃষ্টে তাকিয়ে আছে পিতার নিথর দেহের পানে। মনে মনে রবের নিকট অভিযোগ জানাচ্ছে, এতটা অসহায় কেন করে দিলে আমায়? এভাবেই বেলা বাড়ছে। এতক্ষণ পাশে বসা দু কয়েকজন যারা ছিল তারাও চলে গেল নিজ নিজ কাজে। অনুভা খেয়াল হলো তার মোবাইল অনেকক্ষণ যাবৎ বাজছে। নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরল মোবাইল। অপর পাশ হতে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। কল ধরছিলে না কেন নোভা? আজ কি অফিস বন্ধ তোমার? কণ্ঠস্বরের মালিককে চিনতে বেগ পেতে হলো না অনুভার। পারল না নিজেকে সামাল দিতে, ফুপিয়ে কেঁদে উঠল তৎক্ষণাৎ। চমকালো শ্রাবণ, শুধালো, তুমি কি কাঁদছো নোভা? কিছু হয়েছে তোমার? কি হয়েছে বলো আমায়। বাবা আর নেই। এতটুকু বলতেই যেন দম বন্ধ হয়ে এলো অনুভার। বুক ভার হলো, হাউ মাউ করে কেঁদে উঠল সে। অপর পাশ হতে হয়তো আরো কিছু বলা হলো, কিন্তু সেসব অনুভার শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না। সে নিজের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা চালালো। নিজে দুর্বল হয়ে পড়লে যে মা আর বোনও অনেক অসহায় হয়ে পড়বে। চারিদিকে শোকের ছায়া। সুফিয়া নিজ ভারসাম্য ছেড়ে দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন। অর্থিকাও সেই পূর্বের ন্যায় মাকে জড়িয়ে ধরে বসে আছে, ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ বাদে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো এলোমেলো একজন পুরুষ। পায়ে কেটস, পরনে ট্রাউজার, পাতলা টি শার্ট, তার উপর ডেনিমের একটা জ্যাকেট। চুলগুলো তার এলোমেলো, বোঝাই যাচ্ছে তাড়াহুড়ো করে ছুটে এসেছে সে। পুরো ঘরে দৃষ্টি ফিরিয়ে এক কোণে বসে থাকতে দেখলো অনুভাকে। এই কয়েক ঘন্টার ব্যবধানে কি অবস্থায় না হয়েছে মেয়েটার। গাঢ় স্বরে ডাকলো, নোভা। তার ডাকে অনুভা অর্থিকা দুজনেই তাকায়। পুরুষালী মুখখানা অচেনা ঠেকে অর্থিকার নিকট। এগিয়ে এসে হাঁটু গেড়ে অনুভার সম্মুখে বসে শ্রাবণ মিয়ে যাওয়া কণ্ঠে শুধায়, কখন হলো এমনটা? মনে হয় রাতে। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শ্রাবণের। আজ ভার্সিটিতে তার কোনো ক্লাস নেই। রোজকার মতো আজও অনুভার জন্য অপেক্ষা করছিল রাস্তায়, কিন্তু তার কোনো সাক্ষাৎ না পেয়ে চিন্তিত হয় সে। এক সময় বাধ্য হয়ে কল করে বসে। তখন অমন কথা শুনতে এক প্রকার দৌড়ে বাকি পথটা এসেছে, পৌঁছেছে ছেলেটা। কয়েক মিনিট বাদে পুনরায় অনুভার উদ্দেশ্যে বলে উঠল, নিজেকে শক্ত করো নোভা, ভেঙে পড়লে চলবে না। উনি তো আগে থেকে অনেক অসুস্থ ছিলেন, তবুও তোমাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। বাবা হারানোটা যে অনেক কষ্টের তা আমি বুঝতে পারছি। অনুভা নিরুত্তর। এখনও তার পূর্ণ দৃষ্টি পিতার নিথর দেহের পানে নিবদ্ধ। কোমল কণ্ঠে পুনরায় শ্রাবণ বলল, মৃতদেহ বেশিক্ষণ এভাবে ফেলে রাখা উচিত নয় নোভা। আমি গোসল করানোর ব্যবস্থা করছি। এবার এক ঝলক শ্রাবণের পানে তাকালো অনুভা। চোখ জোড়া রক্তিম হয়ে আছে তার। ভেজা ভারী স্বরে বলল, বাবা বলে গেছেন তাকে যাতে দাদা দাদির কবরের পাশে কবর দেয়া হয়। তো আত্মীয় স্বজনদের খবর দিয়েছ? বিশেষ করে তোমার চাচাদের? দুদিকে মাথা নাড়ালো অনুভা। শ্রাবণ ফের বলে, জানাতে হবে তো, নাম্বার আছে? অনুভা কিছু বলার আগেই চটজলদি অর্থিকা বলে ওঠে, কাউকে জানানোর প্রয়োজন নেই, ওই বেঈমানদের তো একদমই নয়। অতি বিনয় নিয়ে শ্রাবণ বলে, এমন একটা সময় রাগ পুষে রাখা অনুচিত আপু। ওনাদের সবটা জানানো উচিত। ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে অন্তত ওনাদের মন গলবে। তাছাড়া জানাজা থেকে শুরু করে কবর পর্যন্ত পরিচিত কাউকে তো লাগবেই, তাই না? মনোযোগ সহকারে কথাগুলো শুনল অর্থিকা। অপরিচিত ছেলেটার কথায় খুঁজে পেল যুক্তি। শ্রাবণ এবার প্রশ্ন ছুড়ল, নাম্বারটা দেন। ওনাদের কারোর নাম্বার আমাদের কাছে নেই, যেখানে যোগাযোগ নেই সেখানে নাম্বার। এবার কি বলবে, কি করা উচিত বুঝতে পারল না শ্রাবণ। উঠে দাঁড়ালো। আপাতত গোসলের ব্যবস্থাটা করা উচিত। ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হতেই শোনা গেল সুফিয়ার কণ্ঠস্বর। অর্থের বাবার মোবাইলে হয়তো আছে ওদের নাম্বার। ওনার দিকে ফিরে চাইল শ্রাবণ। ভদ্র মহিলার চোখে মুখে বেদনার ছাপ।
কপালে সূক্ষ্ম ক্ষত, যাতে জমাট বেঁধে আছে রক্ত। শুকিয়ে গেছে মুখখানা। প্রশ্ন ছুড়ল, ওনার মোবাইলটা কোথায়? প্রশ্নটি করে আশেপাশে চোখ বোলাতেই বালিশের কাছে দেখা মিলল একটি বাটন ফোনের। শ্রাবণ এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিল। কল লিস্টে ঢুকে পেয়েও গেল মেজো ভাই দিয়ে সেভ করা একটা নাম্বার। একবার দুবার বাজতে বাজতে তৃতীয়বারের মাথায় রিসিভ হলো কল। কিছুটা দূরে সরে গিয়ে বিস্তারিত সবকিছু জানিয়ে ফোন কেটে দিল শ্রাবণ। বেরিয়ে গেল সেখান থেকে। এবার নিজের পরিচিত কাউকে কল দিল। গোসল শেষে মৃতদেহ রাখা হলো লাশবাহী ফ্রিজিং গাড়িটায়। জানাজা পড়ানো হবে একেবারে গ্রামে নিয়ে। ফোন পেয়ে সেজো চাচা আর চাচাতো ভাইয়েরা তখনই রওনা দিয়েছিল নিজ বাড়ি থেকে। তারা আসতে আসতে একেবারে বিকেল হয়ে গেছে। মাকে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিল অনুভা। সারাদিন পর তাইমকে কোলে তুলে নিল অর্থিকা। সেই যে এখানে এসেছে শ্রাবণ, তারপর আর বাড়ি ফেরা হয়নি তার। এদিকের সব দিক একাই সামলেছে ছেলেটা। গ্রামে ফেরার জন্য গাড়িও ভাড়া করেছে। সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ। অনুভার সেজো চাচা আতিউর এসে দাঁড়ালেন তার পাশে। তীক্ষ্ণ কণ্ঠে শুধালেন। ভ্রুদয় কুঞ্চিত হলো শ্রাবণের। ঘাড় উঁচিয়ে তাকালো লোকটির পানে। আসার পর থেকেই লোকটি তার দিকে কেমন এক দৃষ্টিতে যেন বারবার পর্যবেক্ষণ করে যাচ্ছিল। আর এখন সরাসরি এমন একটা প্রশ্ন। গভীর দৃষ্টিতে শ্রাবণও লোকটিকে দেখে নিল। এও বুঝে ফেলল লোকটা যে তেমন সুবিধার নয়। সুবিধার হলে কি আর নিজ ভাইয়ের সঙ্গে এইভাবে বেইমানি করতে পারত? শ্রাবণ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হঠাৎ এই প্রশ্ন কেন বলুন তো? প্রতিবেশী হিসেবে এতটুকু করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কাউকে সাহায্য করলেই যে তাদের সঙ্গে গভীর কোনো সম্পর্ক থাকতে হয়, এ কথা কোত্থেকে শিখেছেন? ভাই মারা গেছে আপনার, কোথায় শোক পালন করবেন, কষ্ট পাবেন, তা না করে কার সঙ্গে কার সম্পর্ক আছে, কে কাকে কেন সাহায্য করছে, সেসব বিষয় নিয়ে পড়ে আছেন কেন বলুন তো? আপনার কি ভাইয়ের মৃত্যুতে কষ্ট লাগছে না? নড়ে চড়ে উঠলেন আতিকুর। মলিন হয়ে গেল ওনার মুখশ্রী। কথাটা খুব ভালো করেই গায়ে লেগেছে। নীরব স্বরে দাঁড়ালেন শ্রাবণের পাশ থেকে। কয়েক মিনিট বাদে ফ্ল্যাটে তারা তালা ঝুলিয়ে নিচে নেমে এলো অনুভারা। গাড়ি এসে দাঁড়িয়ে আছে নিচে। শুকনো মুখে এক পাশে দাঁড়িয়ে আছে অনুভা। তার পাশে গিয়ে দাঁড়ালো শ্রাবণ। বলল, আবারও বলছি, নিজেকে শক্ত করো নোভা। জন্মালেই যে মানুষকে মরতে হয় এটাই ভবিতব্য। ওখানে গিয়ে নিজের খেয়াল রেখো। সাথে মা বোনের খেয়ালও কিন্তু রেখো। তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না আমার, কিন্তু তোমার চাচার নজর ভালো ঠেকলো না। আমি চাই না আমার জন্য তোমাদের কাউকে কথা শুনতে হোক। সমস্যা হলে আমায় জানিও। আর হ্যাঁ, একদম মোবাইলটা সাইলেন্ট করে রাখবে না, ঠিক আছে? এবারও ছোট্ট করে উত্তর দিল অনুভা। তাকে আর ঘাটালো না শ্রাবণ। একটা দুঃখ খুঁজতে না খুঁজতেই আরেকটা দুঃখ যেন হুমড়ি দিয়ে জেঁকে ধরেছে পরিবারটাকে। সন্ধ্যা হয়ে এসেছে। একে একে সবাই গাড়িতে উঠে বসলো। তারপরে ছেড়ে দিল গাড়িগুলো। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্তই সেই পথে তাকিয়ে রইল শ্রাবণ। পরিশেষে দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন কত আশ্চর্য! দুনিয়াতে সুখের সন্ধান করতে করতে কখন যে মৃত্যু হাতছানি দিয়ে উঠে তাই টের পাওয়া যায় না কেউ। জানাজা শেষ করে কামরুল হাসানের মৃতদেহখানা আজীবনের জন্য কবরে রেখে বাড়ি ফিরে এলো সকলে। এতক্ষণ ধরে নিজেকে জোরপূর্বক বাহির থেকে সামলে নিয়ে ওযু করে কোরআন পাঠ করলো অনুভা। তাদের চাচাতো ভাইয়ের বউ তাইমকে নিজ ঘরে নিয়ে গোসল করিয়ে একেবারে খাইয়ে দিয়েছে। সুফিয়া একটা বাক্য আর কারোর সঙ্গে বিনিময় করেনি। মূর্তির ন্যায় খাটের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন, দৃষ্টি শূন্যে স্থির। ঠোঁট দুটো তর তর করে কাঁপছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কথাটা যেন ওনার উপর ফুলে গেছে এক লহমায়। অর্থিকাও মাকে ছেড়ে এক মুহূর্তের জন্য নড়ছে না কোথাও। চুপচাপ বসে আছে মায়ের পাশে। রাত হয়েছে অনেক। গতকাল যে মানুষটি এই দুনিয়ার সকল সুবিধা ভোগ করছিল, যে গত রাতটাও নরম বিছানায় শরীর এলিয়ে আরাম করে শান্তির ঘুম ঘুমিয়েছিল,